students. Today I will discuss on the concept of economic man, theories of choices, economic distances and transport cost. It is a part of CBCS syllabus. It is part of economic geography, GEOACORO 90. Me, Dr. Shukla Hajra, principal. I am presenting this lecture on this topic. প্রথমেই আমি তোমাদের বলবো যে ইকোনমিক ম্যান কাকে বলা হয় এটা বোঝার জন্য আমি মানুষের দুরকম যে অ্যাক্টিভিটিস বা অবস্থান সেটা নিয়ে উল্লেখ করব। এখানে আমি যেটা উল্লেখ করেছি বা দেখাচ্ছি সেটাই তোমরা দেখো। এটা আমি নিয়েছি, একটা প্যানেল ডিসকাশন হয়েছিল 28 মে 1969-এ, সেটা ফিলাডেলফিয়ার তে হয়েছিল। যিনি বলেছিলেন তিনি ডেভিড পি ইস্টবার্ন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ফিলাডেলফিয়ার। সেখানে একটা ডিসকাশনে যে বিষয়টাকে তুলে ধরা হয়েছিল যে ইকোনমিক ভ্যালুজ আর সোশ্যাল ভ্যালুজ, এই দুটো ভ্যালুজের মধ্যে কিছুটা কনফ্লিক্ট আছে। সো একটা মানুষ সে তার ইকোনমিক ভ্যালুজ এবং সোশ্যাল ভ্যালুজ দুটোই বিভিন্নভাবে প্রতিফলিত হতে পারে, এবং যে ইকোনমিক ভ্যালুজের কথা বলছি বা সোশ্যাল ভ্যালুজ, সেখান থেকেই আমরা ইকোনমিক ম্যান বা সোশ্যাল ম্যান কথাটা আনছি। ইকোনমিক ম্যান যাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি সে কয়েকটা বিষয়ে তার বেশি তার এমফাসিস থাকে বা জোর দেয়। সে যেমন কোনো প্রোডাকশন, সেটা বেশি পরিমাণে হবে, সেটা সেই প্রোডাকশানের যে গুডস অ্যান্ড সার্ভিসের যে প্রোডাকশান হবে তার একটা বেশ মানি ভ্যালু থাকবে, এবং সে একটা ডিসিপ্লিনড ওয়েতে কাজ করবে এবং তার থেকে তার প্রফিট হবে। সে একটা কম্পিটিশনের মধ্যে থাকবে এবং সেইভাবে সে কাজটাকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ ইকোনমির জন্য, অর্থনৈতিক কারণে যখন প্রোডাকশান করছে প্রচুর পরিমাণে, সে সার্ভিস হোক, গুডস হোক, এবং তার সবসময় তার একটা মানি ভ্যালু থাকছে, সেই কাজের মধ্যে একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে সে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাকেই বলা হচ্ছে ইকোনমিক ম্যান। ওয়ারাজ সোশ্যাল ম্যান কথাটা আমি এখানে এনেছি এটা তোমাদের বোঝানোর জন্য যে এখানে ইকোনমিক ম্যান প্রোডাকশান নিয়ে বেশি ভাবে, সেখানে সোশ্যাল ম্যান সোসাইটিতে কাদের কি অসুবিধা বা ইত্যাদি ঠিকমতো বিষয়ক যে কোনো জিনিসকে, গুডস বা সার্ভিসকে তারা মানুষের কাছে ডিস্ট্রিবিউশনের দিকে বেশি মনোযোগী হয়, কোয়ান্টিটি থেকেও কোয়ালিটিতে একটু বেশি জোর দেয়। যতটা বেশি না টাকার কথা ভাবে, তার মানুষ হিসেবে তার ভ্যালুজের কথা ভাবে, যতটা মানে সেলফ রিয়ালাইজেশনের মধ্যে থেকে সে চেষ্টা করে যে মানুষের সঙ্গে মানুষকে কোঅপারেট করতে, অর্থাৎ একটা ইনভলভ হয় যে কোঅপারেশনের মধ্যে দিয়ে অন্যান্য মানুষের কাছে কিছু সার্ভিস বা কিছু জিনিসের ডিস্ট্রিবিউশন হবে, কোয়ালিটি মেনটেইন হবে, হিউম্যান ভ্যালুজের উপরেই সে বেশি জোর দেবে। সেখানে তার কাছে মানি ভ্যালুজ অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তার কাছে মানে কোয়ান্টিটিটা অত গুরুত্বপূর্ণ নয়, কতটা ভালো কাজ সে করতে পারছে অন্যের জন্য, কতটা সে কোঅপারেট করতে পারছে অন্যকে, সেখানে সে কম্পিটিশন আনছে না, সে তার ছাড়াও নিজের ছাড়াও অন্যদেরও ভালো করার চেষ্টা করছে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইকোনমিক ম্যান অ্যান্ড সোশ্যাল ম্যান। যদিও আমি বলবো যে এই দুটোর ভেতরেই একেবারে যে একটা বিশাল প্রাচীর আছে তা নয়, আমরা পরে সেটা ডিসকাস করব। যে অনেক মানুষই প্রোডাকশান করে বা কোয়ান্টিটি এইসব গুডস অ্যান্ড সার্ভিস মানি ভ্যালুজ করে, আবার তারা অনেক সময়েও কিন্তু কিছু কোঅপারেশনও করে, কম্পিটিশনও করে, কোঅপারেশনও করে।
সুতরাং আমরা এগুলো পরে দেখব। মূলত আমি যেটা বলবো তোমাদের ইকোনমিক ম্যান নিয়ে, যে মানুষ কিভাবে তার কাজকর্মকে অর্থনৈতিক উপার্জনের জন্য কাজে লাগাচ্ছে, করছে, কাজ করে চলেছে, তাকে সেই ধরনের মানুষকে তাকেই ইকোনমিক ম্যান বলা হচ্ছে। এবার ইকোনমিক ম্যান বলতে গিয়ে আমি তোমাদের প্রথমেই বলবো যে কাকে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিস বলছি, কাকে নন ইকোনমিক অ্যাক্টিভিটিস বলছি। কারণ মানুষ কাজ করছে অথচ কাউকে আমরা ইকোনমিক ম্যান বলছি, কোনো ক্ষেত্রে বলছি না। অ্যাকচুয়ালি ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়েই আমরা এই ভাগটা আনবো, যে যখন একটা মানুষ কাজ করছে কোনো কিছু তৈরি করতে, কিনতে বা বিক্রি করতে, বা কোনো সার্ভিস দিতে, বা কোনো কাউকে স্যাটিসফাই করতে, বা নিজের ডে টু ডে লাইফের কোনো নিডসকে স্যাটিসফাই করবার জন্য যেসব কাজগুলো করছে, যেমন বিজনেস, কোনো কার প্রফেশন, এমপ্লয়মেন্ট, কেন করছে, তার মূল উদ্দেশ্যটা কি না, সে তার আর্নিং করবে, সে তার যে কাজটা হবে সেটায় অন্যদের ইউটিলিটি মানে ইউটিলাইজড হবে, এবং তার একটা স্যাটিসফ্যাকশান হবে, এবং সে দিক থেকে তার ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো মানে মেজার্ড হবে, যে হ্যাঁ তার আর্নিং হচ্ছে, ইউটিলিটিও হচ্ছে, স্যাটিসফ্যাকশন হচ্ছে। এইভাবে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলোকে ডিফাইন করা হয়ে থাকে। অর্থাৎ মানুষ তার বিজনেস, প্রফেশন, এমপ্লয়মেন্ট এগুলোর মধ্যে দিয়ে তার নিজের জীবনের প্রয়োজনকে বিভিন্নভাবে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে যখন আর্ন করে নিজের জীবনের প্রয়োজনকে মেটায় যে পদ্ধতিতে, তাকে বলা হয় ইকোনমিক অ্যাক্টিভিটিস। নন ইকোনমিক অ্যাক্টিভিটিস কি? নন ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রথমেই তোমরা দেখবে বাড়িতে যে মায়েরা করে থাকেন, ফ্যামিলি কমিটমেন্ট অ্যাক্টিভিটিস। অর্থাৎ মা সকাল থেকে নানান কাজ করছেন, প্রত্যেকের খাবার প্রস্তুত করে দিচ্ছেন, প্রত্যেকের জন্য জিনিসপত্রগুলোকে ঠিক মতো করে অ্যারেঞ্জ করে দিচ্ছেন, এই যে নানান কাজগুলো করছেন, এর জন্যে তার কোনো আর্নিং হচ্ছে না। সে কিন্তু স্যাটিসফাইড হচ্ছে, ডে টু ডে তার স্যাটিসফ্যাকশান হচ্ছে, কিন্তু তার কোনো আর্নিং এর থেকে হচ্ছে না, বা সে জিনিসটাকে সেল করছে না। তার ওই যে কাজটা, তার যে প্রোডাক্ট যদি বলো, তার একটা কাজ, হয়তো সে বাড়ির কারোর একটা রান্না করে দিচ্ছে, কিন্তু সেটা সে দাম নিচ্ছে না তার পরিবর্তে। কোনো কালচারাল প্রোগ্রাম হয়, অনেক সময় অনেকে অনেক পরিশ্রম করে কালচারাল প্রোগ্রাম করে, রিলিজিয়াস প্রোগ্রাম হয়, সেটা মানে ভলেন্টারিলি করে, অনেক পরিশ্রম করে, কিন্তু তাতে কোনো তার আর্নিং হয় না। এবার এছাড়াও অনেকে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস বা ফ্রি টাইমে সে নানান রকম, হয়তো ধরা যাক তুমি একটা ঠিক করলে যে আমার যে রবিবারে ফ্রি টাইম আছে সেই সময় আমি যারা একেবারেই যেখানে যাদের বাবা মায়েরা লেখাপড়া জানে না, তাদের ছেলে মেয়েদের আমি 5 জনকে পড়াবো। তার জন্যে তার বিনিময়ে তুমি কিন্তু কখনোই টাকা নিচ্ছ না। সেটা একেবারেই নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। তুমি কমিটমেন্ট, তোমার নিজের স্যাটিসফ্যাকশন এইসবের থেকে হচ্ছে, মেনলি এতে সেলফ স্যাটিসফ্যাকশন হয়, কোনো রকমেও টাকার কথা এখানে আসেই না প্রায়। এবং খানিকটা সোশ্যাল অব্লিগেশন থাকে, সার্ভিস মোটিভ থাকে, যে সোশ্যাল অব্লিগেশন মানে আমার দেশের লোক, আমার সমাজের লোক, আমার চারিদিকে যদি কেউ নিরক্ষর থাকে, সে হয়তো ব্যাংকে যেতে জানে না, ব্যাংকে টাকা রাখতে হয় কী করে, তুলতে হয় জানে না, তাকে আমরা সাধারণভাবে হেল্প করছি, তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, তার ফর্মটা ফিল আপ করে দিচ্ছি, তার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি। কেন না, আগামী দিনে তার ছেলে মেয়ে তাহলে যে অসুবিধাতে তারা রয়েছে, তার ছেলে মেয়ে সেই অসুবিধাতে থাকবে না। তা আমি সেটা ভলেন্টারিলি করছি, আমার এতে তোমার কোনো সেলফ স্যাটিসফ্যাকশন হচ্ছে, কিন্তু কোনো আর্নিং হচ্ছে না। দ্যাট ইজ ইকোনমিক অ্যাক্টিভিটিস। তাহলে নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। সুতরাং ইকোনমিক অ্যাক্টিভিটিস আর নন ইকোনমিক অ্যাক্টিভিটিসকে আমি ভাগ করে দিলাম। এবারে আমি আসছি ইকোনমিক ম্যান। আমরা প্রথমেই বলেছি ওখানে আর্নিংয়ের ব্যাপার আছে। সুতরাং ইকোনমিক ম্যান যেগুলো প্রাইমারিলি যেটা করে, কোনো প্রোডাকশন করে, কোনো সার্ভিস দেয়, কোনো প্রচুর পরিমাণে কোনো যদি মানে কোয়ান্টিটি প্রবলেম থাকে, যাই হোক সে প্রোডাকশন করবে, এবং সে তার প্রোডাকশনটাকে ভ্যালু টার্মে, মানি টার্মে এক্সপ্রেস করবে। এই মানি টার্মে এক্সপ্রেস করবে,
এবং সে কন্টিনিউয়াস কাজ করে যাবে, বিভিন্ন রকম প্রোডাকশন করবে, বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করবে, এমন কিছু মানে তৈরি করলো যে এই পদ্ধতিতে যদি খাদ্যটা তৈরি করে দেওয়া যায় তাহলে এটা লং লাস্টিং হবে, তাহলে সেই খাবারটাকে নিয়ে কেউ অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে। এটা তার একটা ইনোভেশন। তো কিন্তু সে সেটাকে মানে বিক্রি করবে এবং সেটাকে কিভাবে অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া যায়, এই যে কন্টিনিউয়াস মানি টার্মে যখন মানুষ কাজ করে তখন এই বা চিন্তা করে, তখন তাকে হোমো ইকোনমিকাস বলা হয়ে থাকে। অর্থাৎ তারা কি করে আরো রোজগার করা যায়। সে হয়তো ভালো ভালো ছবি আঁকে, কিন্তু সে ছবি আঁকা তে বেশি সময় দিচ্ছে না, ভালো কোয়ালিটির দিকে সময় দিচ্ছে না। সে যেটা করছে সেটা হচ্ছে যে টাকা পাওয়া যাবে কিভাবে সেই দিকে, সেইভাবে তাকে নিয়ে যাচ্ছে বিষয়টাকে সেল করার দিকে। বা অনেক সময় কেউ হয়তো কিছু ভালো ড্রেস তৈরি করতে পারে, সে মানি টার্মসে করছে। ডেফিনেটলি যখন ইকোনমিক ম্যান যখন তার কাজ করে তখন সে প্রথমেই তার কীভাবে প্রফিটটাকে করা যায়, অবশ্যই সেটা ইউটিলাইজড হবে সকলের দ্বারা, এইভাবেই ভাবা হয়। অর্থাৎ ইকোনমিক ম্যান ওয়ার্ক ফর প্রফিট অ্যান্ড ডিসিপ্লিন ইন দ্য ট্র্যাডিশন অফ পিউরিটান এথিক থাকে তার, মানে একটা যে সাধারণভাবে ইকোনমিক ম্যান মানে প্রফিট মেকিং মানে ঠকাবে তা নয়, সে কিন্তু একটা এথিক্স নিয়েই চলে এবং তার একটা কম্পিটিশন থাকে, কারণ আরও পাঁচজন হয়তো সেইটা করছে, আরও ভালো কোয়ালিটির সেই জিনিসটা করছে, সেই সার্ভিসটা দিচ্ছে, তার যদি দেয় তাহলে সে কিন্তু কম্পিটিশানে থাকতে পারবে না, সুতরাং তাকে কম্পিটিশানে সবসময় মুখোমুখি হতে হয়। আমরা অ্যাডাম স্মিথের কথা বলবো। অ্যাডাম স্মিথের একটা যে আইডিয়া সেটা হচ্ছে রেশনাল ইকোনমিক ম্যান। Economic man is an abstraction which typifies social behavior in marketplace and he invariably seeks own interest. এটা আমি কোট করলাম উইলিয়াম গ্রাম্পের কথা। বলছেন যে অ্যাকচুয়ালি ইকোনমিক ম্যান যেটা অ্যাডাম স্মিথ বলেছেন সেটা অ্যাকচুয়ালি সোশ্যাল বিহেভিয়ার ইন মার্কেট প্লেস, অর্থাৎ মার্কেটে যায় মানুষ, সামাজিক জীব, সে সামাজিক আচরণই করছে, সে প্রোডাকশানই করছে, কিন্তু মার্কেটের জন্যই সে করছে। তার নিজের ইন্টারেস্ট হচ্ছে তার প্রফিট, তার মানি মেকিং, সেইটাকে মাথায় রেখে সে কাজ করে যাচ্ছে, সেইটাকে মাথায় রেখে সে ওয়ার্ক ডিজাইন করছে। অ্যাকচুয়ালি সে চায় যে তার আরও উন্নতি হোক, সে এমন একটা কিছু কাজ করলো যে যেখানে সে, আমরা আজকাল জানি যেমন সে একটা কোনো সফটওয়্যার তৈরি করলো যেখানে সেই সফটওয়্যারটা দিয়ে বিভিন্ন স্টেশনের ট্রেনের অবস্থান দেখা যাবে, যেটাকে আমরা বলি একেবারে রিয়েল লাইফ। সুতরাং এইটা সে তৈরি করলো এবং তাকে আরও অ্যাডভান্স লেভেলে করলো এবং সেটাকে আরও কিছু অনেক গ্লোবালি সেটা করা যায়। এভাবে সে নিজেকে কন্টিনিউয়াস কিন্তু একটা অ্যাডভান্স স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাতে কম্পিটিশানে থাকতে পারে এবং মোর অ্যান্ড মোর তারা মানি করতে পারে। সে সাধারণভাবে সে তার নিয়মকানুন, আমাদের যে সোসাইটিতে একটা ল থাকে সেই ল মেনে চলে, সোশ্যাল রেসপন্সিবিলিটি নেয়, সবই করে, কিন্তু আলটিমেটলি সে ব্যাপারটাকে এমনভাবেই কাজটাকে করে যেন তার সেটা বেনিফিশিয়াল হয়, বেনিফিট আসে। ইকোনমিক ম্যান তার অ্যাক্টিভিটিটা কিভাবে কি কাজ করবে কিভাবে চুজ করে, সে অনেকগুলো মানে যে কোনো ভারতবর্ষ কেন পৃথিবীর যে কোনো জায়গায় সে তা দেখে যে মানুষের কি কি প্রয়োজন, সে তখন প্রয়োজনটাকে মাথায় রেখে সে চেষ্টা করে সেই প্রয়োজনটাকে কিভাবে আমি সার্ভিস দিতে পারি, এবং এমন একটা কিছু সে ইনোভেশন অর্থাৎ আবিষ্কার করে যে ওই প্রয়োজনটা যেন মানুষ সহজেই মেটাতে পারে। তখন মানুষ তার প্রোডাক্টটাকে নেয় এবং সেই প্রোডাক্টটাকে নিয়ে সে তখন তার ইউটিলাইজেশন বাড়তে থাকে, যত ইউটিলাইজেশন বাড়তে থাকে তত তার প্রফিট বাড়তে থাকে। সুতরাং উভয়ও তো এটা হতে থাকে। এখন আমরা মানে যেটা বলতে চাই যে বলা হয়ে থাকছে যে ইকোনমিক ম্যান ওয়ান্টস টু বি ফ্রি টু পারসু হিজ সেলফ ইন্টারেস্ট ইন দ্য লেজে ফেয়ার সেন্স।
মানে সেলফ ইন্টারেস্টেই মূলত তারা কাজ করে থাকে, এবং সেখানে মেনলি খুব ক্যালকুলেশন করে থাকে যে কোনটায় লাভ বেশি হবে। এবং শুধু আজকে নয়, এইটা আমরা কতদিন, কিছু কিছু জায়গায় তারা এমনটাও করে, যেমন একজন বিজনেস করতে গিয়ে দেখা যাচ্ছে যে সে একই বিজনেস সামওয়ান এ ক করছে আবার খও করছে। সুতরাং এই যে ক খ, ক এর বিজনেসটা ভালো চলছে না, খ পরে আরম্ভ করেও সেম বিজনেস দ্রুত সে বাড়াতে পারলো। কি করলো? সে প্রথমে করলো যেটা, যে প্রত্যেক মানুষকেই সে জিনিসটা দিতে লাগলো, সার্ভিসটা দিতে লাগলো উইদাউট মেকিং এনি প্রফিট, কোনো প্রফিট করছে না, কিন্তু সে প্রত্যেকের কাছে তখন পৌঁছে যাচ্ছে। সে প্রায়োরিটি দিল যে কি করে আমি বেশি লোকের কাছে আমার জিনিসটাকে পৌঁছে দিতে পারবো, এবং প্রত্যেকে যাতে অভ্যস্ত হয়ে যায় এই জিনিসটা ব্যবহার করার জন্য। তখন সে আর প্রফিটের দিকে প্রথমে প্রায়োরিটি দিল না। কিন্তু অনেক লোকে এর কয়ের তুলনায় ক্ষয়ের কাছে কমে জিনিস পেতে লাগলো, ক্ষয়ের কাছেই বেশি লোকে আসতে লাগলো। তারপরে সে অল্প প্রফিট, অনেক বড় একটা মার্কেট করে ফেললো। যখন 100 জনকে জিনিসটা সেল করছে, ও তখন 10,000 জনকে সেল করছে। তাহলে যদি 10 টাকা করে নেয়, তাহলে 100 ইন্টু 10 মিনস 1000, আর এরা যদি 1 টাকা প্রফিট করে 10,000 ইন্টু 1 মানে হচ্ছে 10,000, তাহলে এর হলো 1000 ওর 10,000। এইভাবে ওরা নানান প্ল্যানিং করতে থাকে। An economic man is trying to make it in a competitive world, যেন থাকতে পারে, এবং সে কেয়ারফুলি সেটাকে ক্যালকুলেট করে, কস্ট বেনিফিট অ্যানালিসিস করে, কি করে কত বেশি সময়ে, মানে কম সময়ে বেশি কাজ করা যায়, কম এনার্জি নষ্ট করে বেস্ট এফেক্ট পাওয়া যায়, কি করে তার রিসোর্সটাকে হাইলি ইউটিলাইজ করা যায়, কি করে সে ক্রমশ এই তার আস্তে আস্তে তার সোশ্যাল রেসপন্সিবিলিটি এইগুলো পালনও করা হবে, এবং অ্যাট দ্য সেম টাইম তার ইউটিলিটিও বাড়বে। সুতরাং আমরা এগুলো দেখতে পাচ্ছি যে ইকোনমিক ম্যান তার সেলফ ইন্টারেস্ট স্যুট করে, কিন্তু সব কিছুকেই তাকে মাথায় রেখেই চলতে হয়, যেন সেটা লং লাস্টিং হয়, যেন লোকে অ্যাকসেপ্ট করে, যেন তার কম্পিটিশনটাতে সে আবার এদিকে তার গ্রুপের কম্পিটিশনে যে টিকে থাকতে পারে। এগুলো এই ইকোনমিক ম্যানের ক্ষেত্রে এটা দেখা যায়। নেক্সট হচ্ছে যে আমরা দেখছি যে মানে ইকোনমিক ম্যানের ইকোনমিক ম্যান ইন 21st সেঞ্চুরি। ইন 21st সেঞ্চুরিতে আমরা ইকোনমিক ম্যান কিভাবে, মানে তার কি তার ইনভলভমেন্ট হচ্ছে, কি তার চেঞ্জ আসছে 20th সেঞ্চুরিতে, অ্যাট দ্য লাস্ট পার্ট অফ আপ টু 20th সেঞ্চুরি। সেখানে ইকোনমিক রুলস বলা হতো, ইকোনমিক্স রুল দ্য ওয়ার্ল্ড। গোলটা ছিল যে জিডিপি গ্রোথ, যত বেশি জিডিপি গ্রোথ করতে পারবে, অর্থাৎ ইকোনমিক ম্যান যারা, তারা যত বেশি প্রোডাকশন করবে, তত কান্ট্রির জিডিপি গ্রোথ হবে, ততই তারা ভালো ডেভেলপড কান্ট্রি হিসেবে চিহ্নিত হবে। সুতরাং কোনো একটা দেশ বা কোনো একটা মানে স্টেট যেই বলো, তোমার যদি গ্লোবালি আমরা দেখি, তাহলে আমরা জিডিপি দিয়ে সেটাকে হিসেব করি। 21st সেঞ্চুরিতে কিন্তু এই জিডিপি গ্রোথ দিয়েই শুধুমাত্র আর ইকোনমিক ম্যান বা তার অ্যাক্টিভিটিসগুলো বা তার ডেভেলপমেন্টের মেজারমেন্ট করা হয় না। কারণ 21st সেঞ্চুরিতে ক্লাইমেট চেঞ্জ, ইনইকুয়ালিটি অ্যামং দ্য পিপল, জিডিপি গ্রোথ হলো একটা দেশের প্রচণ্ড ভালো জিডিপি গ্রোথ, কিন্তু জিনি কোএফিসিয়েন্টে দেখা গেল যে সেই গ্রোথ টোটালের মধ্যে একটা মানুষের মাসে আয় 1,000 টাকা, আরেকটা মানুষের মাসের আয় 1 লাখ টাকা, আরেকটা মানুষের মাসের আয় 10 লাখ টাকা, বেশিরভাগ মানুষের আয় মাসে 10,000 টাকার কম। সো দেয়ার ইজ আ হিউজ ইনইকুয়ালিটি। দেশের সম্পদ বেশিরভাগটা কত লোকের হাতে আছে, জিডিপিতে যা পাওয়া যাচ্ছে, হয়তো কোথাও কোথাও এমনটাও আছে যে দেশের সম্পদ আছে মাত্র 2% লোকের হাতে, 3%, 10% লোকের হাতে, অর্থাৎ টোটাল লোকের 5%-এর মধ্যে বা 2 to 5%-এর মধ্যেই বেশিরভাগ সম্পদ রয়েছে।
আর বাকি 95% লোকের হাতে খুব অল্প অল্প করে রয়েছে। সুতরাং জিডিপি গ্রোথ হলেই সেটাকে ধরা যায় না। ইকোনমিক ম্যান বুঝেছে, তার কারণ হচ্ছে যদি প্রোডাকশনকে টিকিয়ে রাখতে হয়, যদি প্রফিটকে টিকিয়ে রাখতে হয়, তাহলে ইনইকুয়ালিটি এত থাকলে হবে না। কোনো একটা প্রোডাকশন হলো, সেটা যদি বেশিরভাগ লোক কিনতে অক্ষম হয়, তাহলে সেটা মার্কেট পাবে না। এবং ইনইকুয়ালিটি যদি বেশি হয়, কয়েকজন সেটা কিনবে, বাকিরা কিনবে না। এবং সেইভাবে কখনোই ইকোনমিক ম্যান চাইবে না যে ইকোনমিটা নষ্ট হয়ে যাক। সুতরাং আমাদের এখন ইকোনমিক ম্যান যারা, তারাও এই ক্লাইমেট চেঞ্জ, ইনইকুয়ালিটি, ডাইভার্সিটি লস, বায়োডাইভার্সিটি লস, এইগুলোকে সব কনসিডার করছে। আমরা যেভাবে দেখে থাকি যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে গাছ কাটা হচ্ছে, এখন যারা বিজনেস করে তারা গাছ লাগাচ্ছে। কোনো একটা প্রজেক্ট করতে গেলে অনেক সময় এমনই প্রজেক্ট করা হচ্ছে যেখানে ক্লাইমেট চেঞ্জটাকে হয়তো মানে কন্ট্রোল করা যাবে, কার্বন ফুটপ্রিন্ট বেশি হবে না, এরমভাবে তারা চেষ্টা করছে। অ্যাকচুয়ালি সাস্টেনেবল ডেভেলপমেন্টের গুরুত্ব বাড়ছে, যার জন্য এই ডাফনাটের একটা কনসেপ্ট আছে যে যত ধীরে ধীরে ডেভেলপমেন্ট হচ্ছিল, আমরা বলছিলাম ডেভেলপমেন্ট হচ্ছে সারা পৃথিবীর মধ্যে, এই দেশ শ্রেষ্ঠ, ওখানে জিডিপি বেশি হচ্ছে, গ্রোথ ইত্যাদি, কিন্তু এখন সেইভাবে আর হিসেব করা হচ্ছে না। কারণ তা এখন করা হচ্ছে তোমার জিডিপি থেকে মাইনাস করে দেওয়া হবে যদি তোমার ক্লাইমেট সেখানে নষ্ট হয়ে দিয়ে থাকে, তোমার ইনইকুয়ালিটি যদি বেশি হয়, তোমার বায়োডাইভার্সিটি লস যদি বেশি হয়, তাহলে তোমার জিডিপি গ্রোথ থেকে সেইটাকে কমিয়ে নেওয়া হবে, সেইভাবে হিসেব করা হচ্ছে। তার কারণ তা না হলে পৃথিবী বাঁচবে না, পৃথিবী শেষ হয়ে যাবে। অর্থাৎ যারা ইকোনমিক ম্যান, যারা অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত বা অর্থ উপার্জনের সঙ্গে যুক্ত, তারাও একদিন শেষ হয়ে যাবে। এইবারে আসছে আমাদের থিওরিজ অফ চয়েসেস। এই যে ইকোনমিক ম্যানের কথা বললাম, তারা কি করে ঠিক করে যে তারা কোন কাজটা করবে, কোন কাজটা করলে তাদের প্রফিট হবে। তারা সাধারণভাবে একটা রেশনাল ক্যালকুলেশন করে, অর্থাৎ অনেকগুলো একটা মাল্টিভেরিয়েট অ্যানালিসিস করে অপটিমাইজেশন করে যে কোন কোন ভেরিয়েবল কোনটায় কতটা রিস্ক ফ্যাক্টর। আমি যে এটা করব, এটার মানে প্রোডাকশানটা কতটা মার্কেটে বেশি বিক্রি হবে, প্রোডাকশানটা করতে গেলে কি কি রিস্ক ফ্যাক্টর আছে, প্রোডাকশানটার মানে ড্যামেজ হয়ে যেতে পারে দ্রুত কত পার্সেন্ট, কতটা ড্যামেজ আমাদের কন্ট্রোল করতে পারা যেতে পারবে, এরকম নানান রকম আমাদের পজিটিভ নেগেটিভ এগুলো তারা চিন্তা করে। এবং চিন্তা করার সঙ্গে তারা ওইগুলোকে কনসিডার করে তারা এই যেটা বেস্ট চয়েস সেইটাকে নেওয়ার চেষ্টা করে। চয়েস থিওরি যেটাকে বলা হয় ইজ এ ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ওপেন ফর্মালি মডেলিং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক বিহেভিয়ার। মানুষের আর্থসামাজিক বলো যে আচরণ, তাকে বুঝতে হবে, বুঝে তারা ওই চয়েস করে থাকে। অর্থাৎ এটাই প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল চয়েসের উপরে মানে নির্ভর করে। একটা জায়গায় মানুষ কি প্রেফার করে, কি চায়, বেশিরভাগ মানুষ কি চায়, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের করতে করতেই অনেক বড় একটা সোসাইটির অংশ থাকে। সুতরাং আমরা দেখেছি খেয়াল করে যে এইগুলোকেই তারা মানে কনসিডার করে এবং তারপরে তারা চয়েস করে, যেটাকে বলা হচ্ছে রেশনাল চয়েস থিওরি। ইট ইজ বেসড অন 3 প্রিন্সিপলস। ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, মানে আমরা যে জিনিসটা তৈরি হবে সেটা যেন ম্যাক্সিমাম ইউজ হয়, ইউটিলাইজড হয়, না হলে কোনো প্রফিট হবে না। তারপরে ইউটিলাইজড হতে গিয়ে যেন যে তৈরি করছে তার সেলফ ইন্টারেস্ট সেটা যেন বজায় থাকে, আর রেশনালিটি থাকে। সুতরাং ইউটিলাইজেশন, যে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, সেটাই নিজের একটা ভ্যালুয়েশন থাকে, অন্যদেরও চিন্তাভাবনা থাকে এবং পার্সপেক্টিভ থেকে ঠিক করা হয় যে ইউটিলিটি ফাংশনটা কি হবে এবং কিভাবে এই ইউটিলাইজড হবে। এবং সেলফ ইন্টারেস্টের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণভাবে তারা অনেকগুলো চয়েস নেয়, সেই চয়েসের মধ্যে থেকে যেটাই ইউটিলিটি প্রফিটেবিলিটি বেশি থাকে, রিস্ক ফ্যাক্টর কম থাকে,
সেইগুলো, তবে একেবারেই রিস্ক ফ্যাক্টর থাকবে না এটা তো হয় না, সেইগুলোকে কনসিডার করে তারা রেশনালি একটা চয়েস করে থাকে, এটাকেই রেশনাল চয়েস থিওরি বলা হয়। আর একটা হচ্ছে অপটিমাইজেশন বেসড, ওগুলো আগেরটা আমরা যেটা রেশনাল চয়েস থিওরি বললাম, অনেকগুলো চয়েস থাকছে, তার মধ্যে থেকে তারা রেশনালি মানে যুক্তি সহকারে যে এটাকে করছে, পরবর্তীকালে ওটাকে অপটিমাইজেশন বেসড করা হয়েছে, অর্থাৎ যেখানে অনেকগুলো অল্টারনেটিভ থাকবে, সেটা তার মধ্যে গভর্নমেন্টের কি পলিসি, কি ওয়েলফেয়ার আছে, কাজ করতে হবে, বা অন্য কোনো আর কি কি প্রোডাকশানের কস্টের সঙ্গে ধরা হবে, কতটা কতটা মানে ওয়েলফেয়ারে কাজে যাবে, এই সেটা এগ্রিকালচার হোক, ইন্ডাস্ট্রি হোক, এডুকেশন হোক, এমপ্লয়মেন্ট হোক, ডিফারেন্ট পার্টেই একটা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। আমি একটা করলাম জিনিস যেটা লোকের বিশেষ কাজে লাগবে না, সেইখানে সেই যেরকম কাজে লাগবে না সেই জিনিস প্রয়োজনই করা হয় না, তৈরি করেও না, করা যায়ও না, কারণ তাতে কোনো প্রফিটও হয় না। এখন যেটা অ্যাকচুয়ালি মানুষের পছন্দ অপছন্দ, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পছন্দ অপছন্দ পাল্টে যায়। সময়ের সঙ্গে সঙ্গে মানে আগে যে যে ধরনের যেভাবে লোকে পড়াশুনো করার চেষ্টা করতো, বই কেনা, লাইব্রেরি ইত্যাদি, এখন বাড়িতে বসে লোকে একটা কম্পিউটার কিনতে চায়, সেখানে ডিজিটাল লাইব্রেরি অ্যাক্সেস করতে চায়। সুতরাং এখন যদি কেউ বিজনেস করে তাহলে ডিজিটাল মেটেরিয়াল তৈরি করবে, তোমরা এখন যেটা ব্যবহার করছো, এবং সেইটাকে যে যত বেশি করতে পারবে সেইটাই বেশি লোকে অ্যাকসেপ্ট করবে, বাড়িতে বসেই কাজ করার যাওয়ার ব্যবস্থা, এবং সেটাকেই চুজ করবে বেশি। সুতরাং অনেকগুলো ভেরিয়েবলকে নিয়ে তার নেগেটিভ পজিটিভ দেখে একটা অপটিমাইজ করা হয়, এবং সেই এটাকেই বলা হয় অপটিমাইজেশন বেসড অ্যাপ্রোচ। তো আমরা এর আগে পর্যন্ত ইকোনমিক ম্যানের কথাই বললাম, যে ইকোনমিক ম্যান কিভাবে রেশনাল চয়েস থিওরি বা অপটিমাইজেশন থিওরি, তাকেই মডিফাই করে অপটিমাইজেশন থিওরি মধ্যে দিয়ে সাধারণভাবে এগুলোকে চুজ করে। ইকোনমিক ম্যান ওই জন্য অনেকে কনসালটেন্ট নেয়, একটা বিজনেস করতে যাবে, বিজনেসটা চলবে কি না এটা কনসালটেন্টরা বলে দেয়। কিভাবে বলে যে তোমাদের এই 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 চয়েস আছে, এটাই এতটা রিস্ক আছে, এটাই এতটা কম রিস্ক আছে, এটাই এতটা প্রফিট আছে, এটাই কম প্রফিট আছে। সুতরাং তোমার এইখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় তুমি একটু রিস্কটা বাড়ালে প্রফিটটা বেশি হওয়ার চান্স থাকছে, আর প্রফিটটা বেশি হলে যদি কোনো অসুবিধা হয় তখন রিস্ক ফ্যাক্টরটাকে তুমি কাট অফ করতে পারছো। এইভাবে ওই চয়েসগুলো হয়। সুতরাং এইটা একটা মানে ইদানিং এখন ভয়ানকভাবে ম্যানেজমেন্টের এটা একটা স্পেশালাইজড বিষয়। আমরা এবার চলে আসবো ইকোনমিক ডিস্টেন্স। আমি ইকোনমিক ডিস্টেন্স পড়াতে গিয়ে আমি একটা কেজ ফ্রেমওয়ার্কের কথা বলেছি, তোমরা লক্ষ্য করে দেখো আমি রেট করে দিয়েছি। সি ফর কালচারাল ডিফারেন্স, এ ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফারেন্স, জি ফর জিওগ্রাফিক ডিফারেন্স, ই ফর ইকোনমিক ডিফারেন্স। তোমরা পড়বে ইকোনমিক ডিস্টেন্স। আমরা একটা জিওগ্রাফিক ডিস্টেন্সের কথা জানি, যে আমি এখানে কলকাতায় আছি, এটা দিল্লি হলে দিল্লিতে যে আছে আমার থেকে ধরা যাক প্রায় 1500 কিলোমিটার দূরে আছে। দ্যাট ইজ জিওগ্রাফিক্যাল ডিফারেন্স, ফিজিক্যাল ডিফারেন্স বলা যেতে পারে। কিন্তু ইকোনমিক ডিফারেন্স অন্য জিনিস। কালচারাল ডিফারেন্স আমরা জানি যে যখন একটা গ্রুপের মধ্যে একটা কালচারাল অ্যাক্টিভিটিস থাকে, আরেকটা গ্রুপের আরেকটা থাকে, এবং কোনো সোশ্যাল নেটওয়ার্ক বা এগুলো ছাড়া মধ্যে দেখা যায় যে বিভিন্ন রকমের রিলিজিয়াস গ্রুপ রয়েছে, বিভিন্ন রকমের এথনিক গ্রুপ রয়েছে, বিভিন্ন রকমের এইটা তারা বিভিন্ন রকমের কালচারাল প্র্যাকটিস করছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফারেন্সে আমরা দেখতে পাই যে মানে কোনো জায়গায় একটা একটা বাউন্ডারি রয়েছে যেখানে ওই অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরেই ওই কাজটা হয়, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ। এই আরেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ, এই ব্লকে যদি এই ধরনের চাষ হয় তো ওই ব্লকে আরেকটা চাষ হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফারেন্স, জিওগ্রাফিক ডিফারেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ, কালচারাল, তিনটে হলো। নাও হোয়াট ইজ ইকোনমিক ডিফারেন্স? বিকজ আমরা এখন ইকোনমিক ডিস্টেন্স নিয়ে কথা বলবো। Distances in consumer income and differences in availability of natural resource, financial resource, human resource, এইগুলোকেই ইকোনমিক ডিফারেন্সের মধ্যে ফেলা হচ্ছে। অর্থাৎ প্রথম কথাই হচ্ছে যে ডিফারেন্স ইন কনজিউমার ইনকাম। ডিফারেন্স হতে পারে
একটা দেশের জিডিপি যা হয়, একটা দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যা হয়, একটা দেশের ন্যাচারাল রিসোর্স বেশি হতে পারে, ফিনান্সিয়াল রিসোর্স, হিউম্যান রিসোর্স বেশি হতে পারে। কোনো দেশের ন্যাচারাল রিসোর্স বেশি, ফিনান্সিয়াল রিসোর্স কম। কোনো দেশের হিউম্যান রিসোর্স বেশি, ফিনান্সিয়াল রিসোর্স কম। কোথাও ন্যাচারাল রিসোর্স এবং হিউম্যান রিসোর্স বেশি কিন্তু ফিনান্সিয়াল রিসোর্স কম। সুতরাং এই যে ডিফারেন্সগুলো হয়, ডিফারেন্স তার ফলে একটা আমি বলতে চাইছি যে একটা একটা হাই অ্যান্ড লো এরকম একটা জিনিস তৈরি হয়। অর্থাৎ হাই ইনকাম গ্রুপ বেশি আছে, তারা হাই কনজিউমও করে থাকে, সেখানে হিউম্যান রিসোর্সের হাই ভ্যালু রয়েছে। যেখানে আমরা দেখতে পাই যে এগুলো কেন হয়ে থাকে, কি হওয়ার ফলে কি হয় না, কোথাও যেখানে বেশি প্রোডাকশন হচ্ছে, হাই ভ্যালু হিউম্যান রিসোর্স বেশি রয়েছে, অর্থাৎ হিউম্যান রিসোর্স মানে গুড কোয়ালিটির মানুষ যারা রিসার্চ করতে পারছে, যারা অনেক কিছু নতুন ইনোভেশন আবিষ্কার করতে পারছে, তারা বেশি রয়েছে। সুতরাং সেইখানেই সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেই ইনফরমেশন রয়েছে, তারা একটা ওয়েল ইকুইপড কান্ট্রি। আর যারা নেই, আমি এখানে আফ্রিকা এবং আমেরিকা দুটো এক্সট্রিম কথা বলতে পারি। ইন্ডিয়ায় আমাদের ইকোনমিক্যালি আমরা ফিনান্সিয়াল রিসোর্স একটু কম হতে পারে, কিন্তু আমাদের হিউম্যান রিসোর্স যথেষ্ট ভালো। কিন্তু হিউম্যান রিসোর্সকে কাজ করাতে গেলে, রিসার্চ করাতে গেলে ফিনান্সিয়াল রিসোর্স লাগে। অনেক জায়গায় আমরা দেখে থাকি যে এই ঘটনাটা ঘটছে। সুতরাং এইবার যারা হাই গ্রুপে রয়েছে, আমরা এবার আসছি ইকোনমিক ডিস্টেন্সটাকে দেখো, আমি বলছি যে মেজার্ড করা হয় জিডিপি দিয়ে, এইচডিআই ইন্ডেক্স দিয়ে। অর্থাৎ যেখানে মানুষের লাইফস্টাইলের মানে লাইফ ক্যাপাবিলিটি ভালো, হেলথ, স্কুলিং, গ্রস ন্যাশনাল ইনকাম, এগুলো যেগুলো যেখানে বেশি ভালো, সেটার সঙ্গে যদি আর একটা দেশ যেখানে এটা কম সেটাকে মেজার করা হয়, তাহলে আমরা ইকোনমিক ডিফারেন্স দেখতে পাবো। এবং সেখানে আমরা সাধারণভাবে যে হিউম্যান ডেভেলপমেন্টের ইন্ডেক্স মানে লগ অফ ডিফারেন্সেস বিটুইন স্কোর মেজার্ড অন দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে, তার যে ডিফারেন্স, তার লগ অফ ডিফারেন্স করে আমার এই ইকোনমিক ডিস্টেন্সটা মাপা হয়। ইকোনমিক ডিস্টেন্স কেন মাপা হয়? কারণ ইকোনমিক্যালি উইক যারা, তারা অনেক সময় অনেক কিছু প্রোডাকশান করতে পারে না, কিন্তু মানুষের দরকার সেটা। সেখানে তারা ওই ইকোনমিক ডিস্টেন্সের জন্য অনেক দূরের জায়গা হলেও তারা গিয়ে থাকে এবং সেই জায়গায় সেটা পৌঁছতে চেষ্টা করে। আমরা গ্লোবালাইজেশন দেখেছি, গ্লোবালাইজেশনের কথা শুনেছি। আমি ইকোনমিক ডিস্টেন্সের ক্ষেত্রে বলছি যে গ্লোবালাইজেশন যখন হচ্ছে তখন মূলত যেটা হচ্ছে যে ইকোনমিক ডিস্টেন্সের ক্ষেত্রে একটা গ্রুপ যারা প্রোডাকশান বেশি করছে, লো কস্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত বেশি প্রোডাকশান হওয়ার জন্য পার প্রোডাক্ট কস্টিংটা কমে যাচ্ছে, কারণ মেকানাইজড প্রোডাক্ট হচ্ছে, মেকানাইজেশন হচ্ছে। এবং এই জিনিসটা তারা তখন অনেক দূরে যাদের প্রয়োজন, যারা এটা তৈরি করতে পারে না ওই কোয়ালিটির জিনিস, সেখানে তারা বিক্রি করছে। আসার সময় হয়তো ফিরে আসার সময় এটাকে বাইল্যাটারাল বলা হয়, তারা অন্য কিছু নিয়ে আসছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, জাপান খুব ভালো টিভি তৈরি করে। আমরা জানি যে ইলেকট্রনিক গুডস বলো, যে কোনো তোমার আমরা সোনি টিভি সবাই পছন্দ করে। আমরা যখন দেখেছিলাম যে এই টিভি এলো এই বাজারে, অনেক বছর আগে বলছি, 1980s বা 1980s সময় ইন্ডিয়ায় অনেকেই ছোট ছোট টিভি কোম্পানি হলো যারা টিভি কিনতে লাগলো। এবং তোমার বাড়ির কাছেই কোম্পানি রয়েছে, সেই কোম্পানি বিক্রি করছে, তোমাদের কাছে বিক্রি হচ্ছে। সুতরাং এইখানে এমনি ফিজিক্যাল ডিস্টেন্স কম, কিন্তু কোয়ালিটি খুব ভালো হচ্ছে না। যখন গ্লোবালাইজেশন হয়ে গেল, তখন জাপানে এত ভালো কোয়ালিটির সোনি টিভি বা আমরা সানিও ইত্যাদি যেসব টিভিগুলো পাওয়া গেল, সেগুলো কিছু দাম বেশি হচ্ছে, কিন্তু অনেক বেশি হচ্ছে না, কারণ তারা একটা মাস স্কেলে প্রোডাকশান করছে। সেই জিনিসটাকে তারা মাস স্কেলে করে এখানকার থেকে হয়তো একটু বেশি হচ্ছে, সেটা বা কম প্রফিট করে তারা দিয়ে দিল।
দেখা গেল প্রচণ্ড ভালো কোয়ালিটির একটা পিকচার পাওয়া যাচ্ছে এবং তার ডিফেক্ট বা ডিফারেন্স কম, সুতরাং সেখান থেকে আমাদের টিভি আসতে শুরু করলো, আমরা কিনতে শুরু করলাম। ইকোনমিক ডিস্টেন্স কিন্তু একটা বলা হয়ে থাকে গ্র্যাভিটি মডেলের ওপর, অর্থাৎ যেখান থেকে যাবে দূরে যত যাবে আস্তে আস্তে কমবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ট্রেডিংয়ের ক্ষেত্রে গ্লোবালাইজেশনের পরে জিডিপি যাদের বেশি, যারা কোনো একটা মডেল তৈরি করতে পারে, তারা তার পার্টনারিং মানে কান্ট্রিজগুলোতে কাছেরগুলোই খুব বেশি বিক্রি করে, আস্তে আস্তে সেটা কমে। কিন্তু যদি বাইল্যাটারাল হয়, একটা যাওয়া একটা আসা হয়, সেক্ষেত্রে কমে না ইকোনমিক ডিস্টেন্স। সাধারণভাবে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্সের ব্যাপারটার থেকে ব্যাপারটার গুরুত্ব কমে যায়, তারা পৌঁছে যায়। তাছাড়া যখন ট্রান্সপোর্টের অনেক বেশি ডেভেলপ করে গেল, অর্থাৎ খুব দ্রুত পৌঁছে যাচ্ছে প্লেনে করে, কার্গো প্লেনে করে পৌঁছে যাচ্ছে, তখন মানুষ তার প্রোডাকশান কোয়ালিটি প্রোডাকশান নিয়েই বেশি ভাবছে, এবং এর ফলে এই জিওগ্রাফিক ডিস্টেন্সটা তখন আর কাউন্ট করা হচ্ছে না, যে কোনো কারণেই হোক ইকোনমিক ডিস্টেন্সটা গুরুত্ব পাচ্ছে। যারা সাধারণত কোম্পানিগুলো মার্কেটে ঢোকে, ইমার্জিং মার্কেট, এই যে বললাম আমি খুব ভালো টিভি প্রত্যেকে, তখন আমরা একদম 1970s শুনছি যে এমন একটা ঘরে ছোট্ট স্ক্রিন আসবে, যে স্ক্রিনটায় সমস্ত সিনেমা হলে যেতে হবে না, দেখা যাবে। তখন মনে মনে কল্পনা করা হচ্ছে, কিন্তু যারা আবিষ্কার করে ফেলেছে তারা বুঝতে পারছে যে এটা একটা ভয়ানকভাবে সারা পৃথিবীতে এটা গ্রহণ করবে, এর ইউটিলিটি ভীষণ বেশি। এবং তখন যতই ইকোনমিক ডিস্টেন্স লার্জ হোক, এবং সেখানে দেখা যাচ্ছে যে সকল ফরেন পার্টনার সকলের কাছেই এই ডোর খোলা, এবং ফরেন মার্কেটগুলো সহজেই পাওয়া যাচ্ছে, এবং তারা লোকাল মার্কেট অ্যাক্সেস করতে পারছে, ইনভেস্ট করতে পারছে। এবং সাধারণভাবে দেখা যাচ্ছে যারা যত বড় দেশ, যত ভালো হিউম্যান রিসোর্স, যত তাদের অর্থ, যত রিসার্চ করছে, তারা তত বেশি কিন্তু মার্কেটে ইকোনমিক ডিস্টেন্সটাকে ইগনোর করে বিক্রি করতে পারছে। এবং ট্রান্সপোর্টেশন কস্টের সঙ্গে আমি বললাম যে ট্রান্সপোর্টেশন কস্টও অনেক বেশি, মানে যত দিন যাচ্ছে ট্রান্সপোর্টেশন কস্টটাকে আর দেখা হচ্ছে না একটা জায়গায় বিক্রি করার জন্য। যদি খুব বেশি ভারী প্রোডাক্ট না হয়, আমরা জানি যে প্রোডাক্টের ওপর নির্ভর করে, কিন্তু তারা বিভিন্নভাবে প্রোডাক্টগুলো, আমরা অনেকেই বলে থাকি চাইনিজ গুডস ইত্যাদি, ইভেন ফার্নিচারও আজকাল চাইনিজ হয়। তারা হালকা একটা কোয়ালিটি, গুড কোয়ালিটি, লং লাস্টিং, এগুলো পিস তৈরি করে ফেলছে, এবং তারা হয়তো পাঠাচ্ছে ফিনিশড প্রোডাক্ট, আর যাওয়ার সময় র মেটেরিয়াল নিয়ে যাচ্ছে। এইভাবে ট্রান্সপোর্ট কস্টকে তারা কমিয়ে ফেলছে। এবং ট্রান্সপোর্ট কস্টটা দেখা যাচ্ছে যে যত এইভাবে ট্রান্সপোর্ট কস্টকে তারা কমাতে পারছে, তত মানুষের ডিম্যান্ড, মানুষের কোয়ালিটি জিনিসের দিকে ডিম্যান্ড, এইগুলোর জন্য ধীরে ধীরে মানে ইকোনমিক ডিস্টেন্সটা কমে আসছে। তো আমি একটু লাস্টে একটা কার্টুন দিয়েছি, তোমরা দেখো যে ইকোনমিক ম্যান সাধারণভাবে বলছে যে so it's taken you 6 months to finally finish the report on our financial crisis, and your solution is we need to make more money. That is economic man, and globalization এর ফলে ইকোনমিক ডিস্টেন্সটা অনেক কমে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।